হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ এবং জিকে একাডেমি চ্যানেলে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই। অনেকদিন পর ইন্ডিয়ান পলিটির ওপরে ভিডিও নিয়ে এসেছি এবং আমরা যে ইন্ডিয়ান পলিটি বাই লক্ষ্মীকান্তের যে বইটা সামারি করছিলাম সেটা আবার কন্টিনিউ করব। অ্যাকচুয়ালি মাঝখানে কিছুটা টাইম বন্ধ ছিল, প্রিলিমস পরীক্ষা সামনে ছিল বলে, কিন্তু প্রিলিমস পরীক্ষা যেহেতু এখন পিছিয়ে গেছে তাই ইন ডেপথ স্টাডি আবার শুরু করব। এবং ইন ডেপথ স্টাডির জন্য ভারতের যে কোনো স্টুডেন্টসের যে কোনো পরীক্ষা দিক না কেন তারা এই বইটাকে ফলো করে, ইন্ডিয়ান পলিটি বাই লক্ষ্মীকান্ত। আমরাও সেইভাবে ফলো করছি। যেহেতু এই ক্লাসটা অনেকদিন পরে আবার শুরু করছি তাই জন্য কিছু কথা আমি বলে নিতে চাইছি এখানে, তোমরা অবশ্যই মন দিয়ে শোনো। এই চ্যানেলে অনেক স্টুডেন্ট তোমরা রয়েছো যারা চাইছো এইভাবে পড়তে, একটা বইকে পুরো পড়বে, ডিটেলসে সমস্ত কিছু জানবে, দিয়ে পরীক্ষা দিতে যাবে। অনেকে আবার রয়েছে যারা বই পড়তে অতটা পছন্দ করছে না, মানে হয়তো অনেক রকমের প্রবলেম থাকে, আমি বুঝতে পারছি সকলেরই কিছু না কিছু ইচ্ছা রয়েছে, তার পড়ার পড়ার লক্ষ্য বা তার পড়ার পদ্ধতি হয়তো আলাদা। অনেকে রয়েছে আবার ডাব্লিউবিসিএস পরীক্ষা দেবে না, তারা অন্যান্য পরীক্ষা দেবে। তো আমি যে ভিডিওগুলো বানাচ্ছিলাম এই লক্ষ্মীকান্ত বা যে বইগুলো রয়েছে সেইগুলোর সামারি, সেগুলো মেনলি ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ডাব্লিউবিসিএস যারা পরীক্ষার্থী তাদের জন্য। এমন অনেক স্টুডেন্ট রয়েছে যারা অন্যান্য পরীক্ষা দেবে, তাদের কি হবে? তো সেই কথা ভেবে আমি এরকম দু রকমের ক্লাস আমি রাখছি এবার থেকে, যেখানে একদিন করে আমরা এই রকম বইগুলোকে ফলো করব, বইগুলোর সামারি আমি যেরকম করছিলাম সহজ করে তোমাদের বোঝাচ্ছিলাম সেইভাবে বোঝাবো। আবার আরেকদিন করে যেমন করে আমি পশ্চিমবঙ্গের ভূগোল পড়ালাম সেইভাবেই আবার পড়াবো। তো দুটো একসাথে চালাবো যাতে তোমাদের সকলেরই সুবিধা হয়। অনেকে নতুন রয়েছো, নতুন এই চ্যানেলে জয়েন করেছো, তাদের উদ্দেশ্য করে বলি যে এই যে ক্লাসটা তোমরা দেখছো এখানে ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশ, অর্থাৎ এখানে স্ক্রিনে যেটা লেখা থাকবে সেগুলো হবে ইংলিশে। ওকে, দেখো আমরা সিটিজেনশিপ সম্পর্কে পড়বো, ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশে কারণ বইটা ইংলিশ বই। তো অনেকে রয়েছে যাদের ইংলিশে একটু অসুবিধা হয়, কোনো অসুবিধা নেই, কারণ আমি সেটা সহজ করে বোঝানোর তোমাদের চেষ্টা করব। তোমাদের কাজ হবে কি, যদি তোমরা নোটস বানাতে চাও এই পিডিএফটা তোমরা এমনিতে পেয়ে যাবে, যদি তোমরা নোটস বানাতে চাও যারা বাংলাতে স্পেশালি স্টাডি করছো তাদের জন্য, তো তোমরা আলাদা করে নোটস বানিয়ে নিতে পারো, বা এই পুরো ভিডিও দেখো ভালো করে, এখান থেকে অনেকটাই বুঝতে পারবে, তারপর একটা স্ট্যান্ডার্ড বই বাংলাতে পড়বে, তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো প্রত্যেকেরই সুবিধা হবে, কোনো অসুবিধে নেই। আর ইংলিশে পড়াটা একটু দরকার রয়েছে, কারণ বাংলাতে বইগুলো আমি বলবো না যে খুব খারাপ, কিন্তু আস্তে আস্তে বাংলা মানে বাংলাতে বইয়ের সংখ্যা কম, এবং এখন বর্তমানে বাংলাতে অনেক ভালো ভালো বই লেখা হচ্ছে যেগুলো আমি হয়তো সবকটা পড়িনি, তোমরা হয়তো ভালো জানবে। কিন্তু ভারতের যে কোনো পরীক্ষার জন্য এই বইটা ইন্ডিয়ান পলিটি বাই লক্ষ্মীকান্ত, তোমরা যে কোনো পরীক্ষা খুলে দেখতে পারো, আইএস পরীক্ষা অবধি সমস্ত কোশ্চেন এখান থেকে আসে। তো আমাদেরও এখান থেকে মানে ডাব্লিউবিসিএস এও এখান থেকে প্রচুর কোশ্চেন তোমরা পাবে। তো সেই কারণে এই বইটাকে ফলো করা। তো এত অবধি কথা বলার পর আমরা আজকে শুরু করব আজকের চ্যাপ্টার। তার আগে বলে নিই, তোমরা যদি এই পিডিএফটা পেতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের নাম তোমরা দেখতে পাচ্ছ, এছাড়া চ্যানেলের ডেসক্রিপশনে এই ক্লাসের নিচে ডেসক্রিপশনে এবং অ্যাবাউট সেকশনে লিংক রয়েছে, তোমরা সেখান থেকে গিয়ে অবশ্যই ফলো করে নিও। আমরা আজকে পড়বো সিটিজেনশিপ। তার আগে যদি তোমাদের এই ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং যদি তোমরা নতুন হও, কেউ যদি নতুন দেখছো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আমরা আজকে পড়বো সিটিজেনশিপ, বাংলা হচ্ছে নাগরিকত্ব। আমি বাংলাতেই পুরোটা পড়াবো, তো তোমরা লিখে নিতে পারো টার্মগুলো। এমনি বোঝার ব্যাপারটা, আমাদের এই ক্লাসগুলোর মেন উদ্দেশ্য কি তোমাদের সেটাও জানা উচিত। এই ধরনের ক্লাসগুলোর মেন উদ্দেশ্য হচ্ছে সাবজেক্টটার নলেজ, সাবজেক্টটার উপর নলেজ গেইন করা। আমাদের বুঝতে হবে সাবজেক্টটা, মুখস্থ করা বা পয়েন্টের ব্যাপার তো থাকবেই, সেটা পরের ঘটনা, কিন্তু বোঝাটা একটা বড় ব্যাপার, সেই জন্য এই ক্লাসগুলো দেওয়া। তো চলো শুরু করবো, অনেক কথা হলো, সিটিজেনশিপ দিয়ে বা নাগরিকত্ব। লাস্ট ক্লাস যেটা আমরা এই সিরিজের ওপর করেছিলাম সেটা হচ্ছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, কেন্দ্র এবং রাজ্য সমূহ। তো আজকে তারপরের চ্যাপ্টার যেটা হচ্ছে সিটিজেনশিপ। ফার্স্ট অফ অল, এই সিটিজেনশিপ বা নাগরিকত্ব জিনিসটা কি সেটা আমাদের জানতে হবে। কোনো একটা দেশের যারা বসবাস করেন, যারা সেই দেশে জন্মগ্রহণ করেছেন, তাদেরকে আমরা সিম্পলি নাগরিক বলি। এবার কোনো দেশের নাগরিক হওয়ার জন্য সেখানের কিছু, প্রত্যেকটা দেশেরই আলাদা আলাদা কিছু শর্ত থাকে, ভারতেরও সেরকম শর্ত রয়েছে। তো এই জিনিসটা আমাদের ডিটেলসে জানতে হবে।
যে কোনো দেশের দু রকমের নাগরিক হয়। ধরো কোনো একজন মানুষ মিস্টার এ, সে অন্য একটা দেশে থাকে, সেখান থেকে কোনো একটা দেশে ঘুরতে এলো বা কোনো কর্মসূত্রে এলো বা যে কোনো কারণে এলো, দিয়ে সেই দেশে সে 2 বছর থাকলো, লেট সে 2 বছর থাকলো। জন্মসূত্রে সে এই দেশের নাগরিক নয়, কিন্তু কোনো কারণে সে 2 বছর এসে থাকছে, তাকে আমরা সেই দেশের নাগরিক বলতে পারবো না। তাহলে আমরা সেই সমস্ত মানুষের অধিকারের ওপর কর্তৃত্ব ফলাবো বা সেই সমস্ত মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করব যারা একদম জন্ম থেকে এখানে রয়েছে, জন্ম থেকে এই দেশের সঙ্গে যুক্ত এবং জন্ম থেকে এই দেশের জন্য কিছু না কিছু কাজ করছে। তো এই জন্য পৃথিবীর সমস্ত দেশের নাগরিকদের দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিটিজেন্স আর সেকেন্ড হচ্ছে অ্যালায়েন্স। লাইক এনি আদার মডার্ন স্টেট, ইন্ডিয়া হ্যাজ টু কাইন্ডস অফ পিপল, সিটিজেন্স অ্যান্ড অ্যালায়েন্স। সিটিজেন মানে হচ্ছে নাগরিক এবং অ্যালায়েন্স মানে হচ্ছে বিদেশি। ক্লিয়ার? Citizens are full member of the Indian state and owe allegiance to it. They enjoy all civil and political rights. সিটিজেনরা যেহেতু এই দেশেই জন্মেছে, যেহেতু এই দেশেই সমস্ত কাজ করছে এবং যেহেতু এই দেশের জন্য কিছু কাজ করছে, তার জন্য তাদেরকে কিছু রাইট, কিছু অধিকার দেওয়া হয়। সেই অধিকারগুলো তাদের এক্সক্লুসিভ, অর্থাৎ এই অধিকারগুলো অন্য কেউ পাবে না। সেগুলো সম্পর্কে আমরা একটু পরে দেখব। এবার ধরো একজন বিদেশি, যে বিদেশির কথা আমরা বলছিলাম মিস্টার এ, সে এসে 2 বছরের জন্য ভারতে রয়েছে। হঠাৎ করে তাকে যদি আমি গ্রেপ্তার করে নিই, সেটাও তার জন্য উচিত হবে না। সে একজন মানুষ, তার নাগরিক মানে তার একটা রয়েছে, অধিকার রয়েছে। আমি তাকে ইচ্ছে হলো যে সে বাইরে থেকে এসছে, তাকে আমি গ্রেপ্তার করে নিই, এইটাও করা যাবে না। তাদেরকেও কিছু অধিকার দিতে হবে। এবারে অধিকারের প্রশ্নে দুই ধরনের যে আমরা ভাগ করলাম, সিটিজেন এবং অ্যালায়েন্স, তাদের দু রকমের অধিকার রয়েছে। স্বাভাবিকভাবে যারা সিটিজেন, যারা নাগরিক, তারা বেশি অধিকার পাবে, তুলনায় যারা অ্যালায়েন্স বা বিদেশি, তারা কম অধিকার পাবে। Allies, on the other hand, are the citizen of some other state and hence do not enjoy all the civil and political rights. এখানে এই কারণেই লেখা হয়েছে do not enjoy all the civil and political rights, কারণ যে যে অধিকারগুলো রয়েছে, প্রচুর অধিকার রয়েছে, তার মধ্যে কিছু কিছু হয়তো তারা পায়, কিন্তু সমস্ত অধিকার পায় না। সমস্ত অধিকার পাওয়ার অধিকারী একমাত্র সিটিজেনরা বা যারা না। They are of two categories, friendly alliance and enemy alliance. আমরা সিটিজেন সম্পর্কে এখন একটু বাদ দিচ্ছি, আমরা আসছি শুধুমাত্র অ্যালায়েন্স অর্থাৎ যারা বিদেশি তাদের কথাতে। বিদেশি আবার দু রকমের হয়। কিছু কিছু দেশ রয়েছে যাদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে, যেমন যদি আমরা বলি বাংলাদেশ। বাংলাদেশ আমাদের বন্ধু রাষ্ট্র, তাদের সঙ্গে আমাদের একটু ভালো ব্যবহার করতে হবে, তারা আমাদের বন্ধু। আমরা কি করি, নর্মালি আমাদের যে বন্ধু হয় তাদের সঙ্গে তাদেরকে আমরা বেশি প্রেফার দিই। যদি আমি একটা পার্টি আহ্বান করি যেখানে লিমিটেড লোক ডাকতে পারবো, ফার্স্ট আমি দেখবো আমার কে প্রিয় প্রিয় বন্ধু রয়েছে, তাদেরকে আমি আগে ডাকবো। তারপরে আমি বাইরে আমার পাড়ায় যারা রয়েছে, যাদের সঙ্গে আমার অতটা সম্পর্ক নেই, তাদের ডাকবো যদি জায়গা হয় তো, নয়তো তাদের ডাকবো না। সিম্পল এই ব্যাপারটা এখানেও রয়েছে। যারা আমাদের বন্ধু দেশ তাদেরকে আমরা একটু এক্সট্রা ফেসিলিটিস দিচ্ছি, এবং যারা আমাদের শত্রু দেশ তাদেরকে আমরা একটু কম ফেসিলিটিস দিচ্ছি। এবার এদের দুজনের মধ্যে সব থেকে বেশি, মানে এদের দুজনের থেকেও বেশি অধিকার পাচ্ছে যারা সিটিজেন। তাহলে আমরা যদি ক্রমানুসারে সাজাই, সিটিজেন বা নাগরিকরা প্রথমে আসবে, সেকেন্ড আসবে হচ্ছে যারা ফ্রেন্ডলি অ্যালায়েন্স বা বন্ধু দেশ, তারা একদম লাস্টে আসবে যারা এনিমি অ্যালায়েন্স বা যারা শত্রু দেশ, সেই সমস্ত দেশগুলোর নাগরিক। Friendly alliance are the subject of those countries that have cordial relations with India. এবার বলা হচ্ছে এখানে যে ফ্রেন্ডলি কাদের বলবো, এনিমি কাদের বলবো। ভারতের সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশের সম্পর্ক রয়েছে। এবার আমি যাকে তাকে বলতে পারি না, ভাই তোমাকে দেখতে ভালো, তোমার দেশটাকে দেখতে ভালো, ম্যাপে ভালো লাগে, তাই জন্য তোমরা বন্ধু, এইটা হতে পারে না। তাদের সঙ্গে নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছে, মানে কোনো কোনো দেশের সঙ্গে হয়তো কিছু প্রবলেম হয়েছে, সেই কারণে তাদেরকে আমরা শত্রুর লিস্টে রাখছি। হয়তো তাদের সঙ্গে আমাদের লড়াই হয়েছে, যুদ্ধ হয়েছে। যদি আমরা বলি পাকিস্তান,
পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছে, সেই কারণে আমরা তাদেরকে শত্রু দেশের কান্ট্রিতে রেখেছি। আবার বাংলাদেশ, তাদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক, ব্যবসা বাণিজ্য হয়, তাদের সঙ্গে তাদের প্রয়োজনে আমরা হেল্প করি, তারা আমাদের প্রয়োজনে হেল্প করে, তো আমরা তাদেরকে বন্ধু দেশের মধ্যে রেখেছি। তো ফ্রেন্ডলি অ্যালায়েন্স হচ্ছে তারা যাদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে, কর্ডিয়াল রিলেশন মানে হচ্ছে যাদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। অন্যদিকে এনিমি অ্যালায়েন্স অন দ্য আদার হ্যান্ড আর দ্য সাবজেক্ট অফ দোজ কান্ট্রিজ দ্যাট ইজ অ্যাট ওয়ার উইথ ইন্ডিয়া, যাদের সঙ্গে ভারতের যুদ্ধ হয়েছে। দে এনজয় লেজার রাইট অ্যান্ড ফ্রেন্ডলি অ্যালায়েন্স, সেটা আমরা একটু আগেই বললাম যে থার্ড পজিশনে তারা আসবে যারা শত্রু দেশ তারা। দে ডু নট এনজয় প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে। ফর এক্সাম্পল আর্টিকেল 22, 22 নম্বর আর্টিকেলে একটা কথা বলা হয়েছে যে যে কোনো মানুষকে কেন অ্যারেস্ট করা হচ্ছে, বা তাকে যদি অ্যারেস্ট করা হয় তাকে তার কারণ বলতে হবে যে কেন তাকে অ্যারেস্ট করা হলো, এবং তাকে একজন উকিল নিয়োগ করার সুযোগ করে দেওয়া হবে। কারণ 22 নম্বর আর্টিকেলে মানুষকে একটা অধিকার দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এনজয় প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, অর্থাৎ অ্যারেস্ট মানে হচ্ছে গ্রেপ্তারির বিরুদ্ধে একটা অধিকার দেওয়া হয়েছে, তার কিছু কিছু ক্ষমতা রয়েছে। এবার এই জিনিসটা প্রত্যেক সিটিজেনের জন্য, ভারতের প্রত্যেক সিটিজেনের জন্য বাধ্যতামূলক। ভারতের ইচ অ্যান্ড এভরি কোনায় যদি কোনো ব্যক্তিকে গ্রেফতার করা হয় তারা সেই অধিকারটা পাবে, কিন্তু কোনো কোনো বিদেশি এই জিনিসটা পাবে না, তাদেরকে নাও দেওয়া হতে পারে। রাইট এগেন্স্ট ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ড অফ রিলিজিয়ান, সেক্স, কাস্ট, রেস অর প্লেস অফ বার্থ, আর্টিকেল 15, এই যে আর্টিকেলগুলো এইগুলো রয়েছে ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে বা মৌলিক অধিকারের মধ্যে। যখন আমরা মৌলিক অধিকারের চ্যাপ্টার পড়বো তখন এইগুলোকে ডিটেলসে আলোচনা করব, কিন্তু এখানে ফর এক্সাম্পল এগুলো দেওয়া হয়েছে যে কোন জিনিসগুলো সিটিজেনরা অর্থাৎ নাগরিকরা পায় এবং কোন জিনিসগুলো নাগরিকরা মানে যারা বিদেশি তারা পায় না। তো আমরা প্রথম যেটা দেখলাম সেটা হলো রাইট এগেন্স্ট ডিসক্রিমিনেশন অন দ্য গ্রাউন্ড অফ রিলিজিয়ান, সেক্স, কাস্ট, রেস এবং প্লেস অফ বার্থ, অর্থাৎ কাউকে তার জন্মস্থান, তার বর্ণ, তার জাতি, তার লিঙ্গ, তার ধর্ম, এই সমস্তর ভিত্তিতে ডিসক্রিমিনেশন করা যাবে না, বা তাকে সকলকে এইগুলোর থেকে সমান অধিকার দিতে হবে। কারোর যদি বর্ণ কালো হয়, কারোর যদি বর্ণ সাদা হয়, দুজনকে সমান অধিকার দিতে হবে। দুজনের ধর্ম যদি আলাদা হয় তাকে সমান অধিকার দিতে হবে। এটা বলা হচ্ছে আর্টিকেল নাম্বার 15 15 নম্বর আর্টিকেলে। এটা একটা উদাহরণ যে এই জিনিসটা শুধুমাত্র নাগরিকরা পাবে, কোনো বিদেশি পাবে না। সেটা ফ্রেন্ডলি কান্ট্রি হতে পারে, সেটা শত্রু দেশ হতে পারে, কেউ পাবে না। এর আগে যেটা দেখেছিলাম এনজয় প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, যে কাউকে কেন গ্রেফতার করা হচ্ছে সেটা এখানে হয়তো একটু স্কিপ করে গেছি, বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে এই জিনিসটা শুধুমাত্র যারা বন্ধু দেশ আমাদের তারা পাবে, যারা শত্রু তারা পাবে না। এমনি নর্মাল যারা ভারতের নাগরিক তারা তো পাবেই, এই সমস্ত কিছু পাবে, কিন্তু যারা বন্ধু দেশ তারা এই 22 নম্বর আর্টিকেলের সুবিধা পাবে। কোনো একজন আমেরিকান ব্যক্তি যদি ভারতে আসে এবং তাকে যদি হঠাৎ করে গ্রেফতার করে নেওয়া হয়, তাকে তার কারণ বলতে হবে যে কেন গ্রেফতার করা হলো, তাকে একজন উকিলের পরামর্শ নেওয়ার সুযোগ করে দিতে হবে কেন করা হলো, মানে কেন গ্রেফতার করা হলো। কিন্তু যদি কেউ একজন পাকিস্তান থেকে আসে তাকে যদি গ্রেফতার করা হয় তাহলে আমাদের সেটা মানে কান্ট্রি সেটা বলতে বাধ্য নয় যে কেন তাকে গ্রেফতার করা হলো, বা তাকে একজন উকিল নাও দিতে পারে, কারণ সে শত্রু দেশের মধ্যে পড়ছে। ঠিক আছে, এটা হয়তো তখন বলতে বলতে স্কিপ হয়ে গেছে, তো এটা একটু মনে রাখো। এবং এরপর থেকে যে উদাহরণগুলো দেওয়া হচ্ছে 1 নম্বর 2 নম্বর, এর পরে আমরা দেখবো এখানে রয়েছে 3 4 টোটাল 7খানা অধিকারের কথা বলা হয়েছে। এইগুলো শুধুমাত্র ভারতীয় নাগরিকরা পাবে। ঠিক আছে, এটা শুধুমাত্র পাবে কারা? সিটিজেনরা পাবে, এবং কোনো ধরনের অ্যালায়েন্স অর্থাৎ কোনো ধরনের বিদেশিরা পাবে না, সেটা বন্ধু হতে পারে, সেটা শত্রু হতে পারে। কি কি? সেকেন্ড আছে রাইট টু ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন দ্য ম্যাটার অফ পাবলিক এমপ্লয়মেন্ট, আর্টিকেল 16 এটা বলা হয়েছে। 16 নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে সরকারি চাকরিগুলোর জন্য সকলকে সমান অধিকার দিতে হবে। এখানে অনেক কিছু রয়েছে, আমি আগেও মানে প্রথমেই বললাম শুরু করার আগেই যে এইগুলো সম্পর্কে ডিটেলসে আমরা আলোচনা করব কোথায় গিয়ে, যখন আমরা ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার পড়বো সেখানে। এখন জাস্ট ওপর জেনে রাখো কোনগুলোতে নাগরিকদের পুরো অধিকার রয়েছে আর যারা
বিদেশি তাদের অধিকার নেই। তো পাবলিক এমপ্লয়মেন্ট যে সরকারি চাকরিগুলো, সেখানে সকলের সমান অধিকারের যে ব্যবস্থাটা, সেটা শুধুমাত্র ভারতের নাগরিকরা পাবে। বাইরে থেকে কোনো বিদেশ থেকে একজন মানুষ এসে এটা বলতে পারে না, ভাই আমি এখানে যে সরকারি চাকরি হচ্ছে সেখানে আমি বসবো, সেখানে আমি তোমাদের মতো সমান অধিকার পেতে বাধ্য। এটা কোনোদিনই সে বলতে পারবে না, কারণ ভারতের সংবিধান সেটা দিচ্ছে না। 3 নম্বর যে রাইটটা, সেটা বলা হচ্ছে রাইট টু ফ্রিডম অফ স্পিচ, এক্সপ্রেশন, অ্যাসেম্বলি, অ্যাসোসিয়েশন, মুভমেন্ট, রেসিডেন্স, প্রফেশন। আর্টিকেল নাম্বার 19-এ এটা বলা হয়েছে। অর্থাৎ আমি একজন ভারতীয় নাগরিক, বা তোমরা যারা ক্লাস দেখছো সকলেই একজন ভারতীয় নাগরিক, তাদের স্পিচ, একটা ফ্রিডম অফ স্পিচ রয়েছে, অর্থাৎ কথা বলার অধিকার রয়েছে। আমি এখন সংবিধান পড়াচ্ছি, কেউ যদি আমাকে এসে বাধা দিতে পারে না, বা রাষ্ট্র আমাকে এসে বাধা দিতে পারে না যে তুমি কেন সংবিধান পড়াচ্ছ, তুমি কেন এই কথাগুলো বলছো। আমি বলতে পারি, এটা আমার অধিকার। আমার যে এক্সপ্রেশন, আমি যদি এখানে আমার কোনো মত জানাই, সেটা আমি জানাতে পারি, সেটা আমার অধিকার। রাষ্ট্র আমাকে বাধা দিতে পারে না। আমি যদি মনে করি তোমাদের 10 জন স্টুডেন্টকে নিয়ে আমি একটা অ্যাসেম্বলি বানাবো বা একটা অ্যাসোসিয়েশন বানাবো, সেটা আমি বানাতে পারি, সেটা আমার অধিকার। আমার মুভমেন্ট করার অধিকার রয়েছে, আমি দেশের যে কোনো প্রান্তে যে কোনো কোনায় যেতে পারি, এটা আমার অধিকার। কিছু কিছু রেস্ট্রিকশন, আগেই বললাম যে এগুলো সম্পর্কে অনেক ডিটেলস রয়েছে, সেগুলো আমি পরে আলোচনা করব, কিন্তু এইগুলো আমরা করতে পারি। আমি যেখানে খুশি বাড়ি বানাতে পারি। আমার রাষ্ট্র এসে বলতে পারে না যে তোমার যে বাড়িটা রয়েছে সেটা কেন রয়েছে, তুমি এখানে থাকতে পারো না, এটা কোনোদিনই বলতে পারবে না, কারণ এটার একটা আমার অধিকার রয়েছে। এবং প্রফেশন, আমি যে কোনো প্রফেশন চুজ করতে পারি। আমি যেখানে এখন পড়াচ্ছি সেটা আমি আমার ইচ্ছেতে চুজ করেছি, রাষ্ট্র আমাকে এসে বলতে পারে না যে তুমি পড়াতে পারো না বা তোমার এইটা অধিকার নেই। এইটা হচ্ছে আমাদের আর্টিকেল নাম্বার 19 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। সেম জিনিসটা কোনো একজন বিদেশি এসে ক্লেম করতে পারে না, যে কোনো একজন বাইরে থেকে এলো, বাংলাদেশ থেকে এলো, আমাদের বন্ধু দেশ, তাও সে এসে বলতে পারে না যে আমি আজকে পশ্চিমবঙ্গের এই জায়গাতে বসবাস করবো, আমি একটা বাড়ি বানাবো। না, তার সেই অধিকার নেই। ফোর্থ হচ্ছে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট, আর্টিকেল 29 এবং 30, 29 এবং 30 নম্বর আর্টিকেলে যে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট দেওয়া রয়েছে, সেই জিনিসটা শুধুমাত্র ভারতীয়দের রয়েছে। রাইট টু ভোট ইন ইলেকশন অফ লোকসভা অ্যান্ড স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যে ভোটটা আমাদের সামনে আসছে 2021-এর স্টেট লেজিসলেটিভ ভোট বা বিধানসভার ভোট, সেই ভোটে আমাদের ভোট দেওয়ার অধিকার রয়েছে। এটা আমাদের নিজস্ব অধিকার, কেউ সেই অধিকারকে বাধা দিতে পারে না। কোনো যদি অনেক সময় আমরা শুনি না যে কাউকে বুথে ভোট দিতে দেওয়া হচ্ছে না, ছাপ্পা হচ্ছে, এটা কিন্তু অধিকার লঙ্ঘন করা। সেটার জন্য কেস হয়, তোমরা জানো যে সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে কেস হয় সেগুলোর জন্য, কারণ সেটা মানুষের অধিকার। ভোট দেওয়াটা কেউ যদি তাকে বাধা দেয়, তাহলে তার অধিকারকে ক্ষুণ্ণ করা হচ্ছে। তো রাইট টু ভোট ইন ইলেকশন, এটা আমাদের নাগরিকদের অধিকার। এই অধিকারটা কোনো বিদেশি এসে পেতে পারে না। রাইট টু কনসেন্ট ফর দ্য মেম্বারশিপ অফ পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার, আমি যদি মনে করি যে আমি পার্লামেন্টের, অর্থাৎ পার্লামেন্টের মধ্যে দুটো হাউস রয়েছে, লোকসভা এবং রাজ্যসভা, এই দুটোর কোনো একটার মেম্বার হব, আমি হতে পারি। তার জন্য অবশ্যই কিছু ক্রাইটেরিয়া রয়েছে, নির্দিষ্ট বয়স হতে হবে, নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেগুলো আমরা পার্টিকুলার যখন এইগুলো সম্পর্কে পড়বো সেগুলো সম্পর্কে জানবো। তো সেই জিনিসগুলো যদি আমি পালন করি বা আমার যদি থাকে, তাহলে আমি এই দুটো হাউসের মেম্বার হতে পারি। স্টেট লেজিসলেচারের মধ্যে রয়েছে বিধানসভা এবং বিধান পরিষদ। কিছু কিছু রাজ্যে রয়েছে বিধান পরিষদ, যেটা আমাদের রাজ্যে এখন নেই। তো যে রাজ্যগুলোতে বিধান পরিষদ রয়েছে, সেই রাজ্যের বিধান পরিষদে বা সমস্ত রাজ্যের বিধানসভা থাকবে, সেখানের মেম্বার হওয়ার অধিকার আমার রয়েছে। সেই অধিকার কেউ আমার থেকে কেড়ে নিতে পারবে না। Eligibility to hold certain public office such as President of India, Vice President of India, Judge of Supreme Court and High Court, Governor of State, Attorney General of India, Advocate General of State, এইগুলো হওয়ার অধিকার প্রত্যেক ভারতীয় নাগরিকের রয়েছে। কোনো বিদেশি এসে এটা বলতে পারে না যে আমি দেশের ভারতের প্রেসিডেন্ট হব না, সেটা একদম পুরোপুরিভাবে বারণ করা রয়েছে, বা সেটা আমাদের সংবিধানে পুরোপুরিভাবে বাতিল করা রয়েছে। ভারতের যে কোনো নাগরিক যদি মনে করে যে আমার লক্ষ্য হচ্ছে প্রেসিডেন্ট হওয়া, কেউ যদি মনে করে, তোমাদের যেমন লক্ষ্য হচ্ছে, আমাদের লক্ষ্য কি সরকারি চাকরি পাওয়া, তেমনি ভাবে কেউ মনে করতেই পারে যে আমি পলিটিক্যাল কেরিয়ার বানাবো, দিয়ে ফাইনালি আমি প্রেসিডেন্ট হব বা আমি ভাইস প্রেসিডেন্ট হব। বা কেউ মনে করতে পারে যে আমি, কেউ যে আইন নিয়ে পড়ছে সে মনে করতে পারে যে আমি একটা টাইমে গিয়ে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হব, হতেই পারে, কিন্তু তাকে অবশ্যই নাগরিক হতে হবে। এটা অবশ্যই আমাদের সংবিধানে বলা রয়েছে। এবার
দেশ যখন আমাকে কিছু অধিকার দিচ্ছে, আমাকে বলতে পুরো ভারতবাসীকে, যারা ভারতের নাগরিক তাদেরকে যেমন কিছু অধিকার দিচ্ছে, তেমনি ভাবে আমাদেরও কিছু কর্তব্য রয়েছে দেশের প্রতি। এরকম তো হতে পারে না কেউ একজন দিয়ে যাচ্ছে তার বদলে আমি কিছু দেব না। অবশ্যই সেই কর্তব্যটা আমাদের পালন করতে হবে, যেটাকে আমরা বলি মৌলিক কর্তব্য। এবার যে বিদেশিদেরকে এতগুলো জিনিস দেওয়া হচ্ছে না, যে আমরা 7খানা পয়েন্ট দেখে এলাম, সেই 7টা জিনিস কোনো বিদেশির অধিকার নেই, তাহলে স্বাভাবিকভাবে বিদেশিরাও বাধ্য নয় যে ভারতের নাগরিকদের যে কর্তব্যগুলো রয়েছে সেগুলোকে পালন করা। তাহলে আমরা বলবো যে মৌলিক কর্তব্যগুলো রয়েছে সেগুলো শুধুমাত্র ভারতীয় নাগরিকদের, সেটা কোনো বিদেশিদের কর্তব্য নয়। তাহলে সেইগুলো কি আমরা অবশ্যই পরে দেখব, যখন মৌলিক কর্তব্যের বা ফান্ডামেন্টাল ডিউটিস চ্যাপ্টার পড়বো সেখানে দেখবো। এখানে কিছু উদাহরণ দেওয়া রয়েছে, যেমন রেসপেক্টিং ন্যাশনাল ফ্ল্যাগ, পেইং ট্যাক্স, ন্যাশনাল অ্যান্থেম, যদিও পেইং ট্যাক্স নয়, ফান্ডামেন্টাল ডিউটিস নয়, যাই হোক, রেসপেক্টিং ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল অ্যান্থেম, ডিফেন্ডিং দ্য কান্ট্রি, অর্থাৎ জাতীয় পতাকাকে সম্মান জানানো, জাতীয় সঙ্গীতকে সম্মান জানানো, প্রয়োজন পড়লে দেশের জন্য দেশকে ডিফেন্ড করা, এইগুলো আমাদের কর্তব্য। সেই কর্তব্যগুলো কোনো বিদেশি নাগরিকদের নয়, সেটা তার যে দেশ থেকে আসছে, কোনো একজন ইউএসএ থেকে এসছে, ইউএসএ তার দেশে কিছু মৌলিক কর্তব্য থাকতে পারে, বা তার দেশের যে জিনিসগুলো রয়েছে সেটা সে পালন করবে। সেখানে কি আবার আমি বলবো না, মানে আমাকে কেউ জোর করতে পারবে না যে এই কর্তব্যগুলো তোমার। তো আমাদের দেশেও তেমনি ভাবে কোনো একজন বিদেশি নাগরিককে এটা জোর করতে পারি না যে তুমি আমাদের জাতীয় পতাকাকে অবশ্যই দাঁড়িয়ে সম্মান জানাও, না, আমি সেটা বলতে পারি না। সে যদি বসেও থাকে তার ইচ্ছে, কারণ এটা তার নিজের দেশ নয়। তো হলো এই অবধি আমরা ওভারঅল ব্যাপারটা বুঝলাম। এবার হচ্ছে কনস্টিটিউশনাল প্রভিশন, অর্থাৎ সংবিধানে এই এই সম্পর্কে কি বলা হয়েছে, সিটিজেনশিপ বা নাগরিকত্ব সম্পর্কে কি বলা হয়েছে। দ্য কনস্টিটিউশন ডিলস উইথ দ্য সিটিজেনশিপ ফ্রম আর্টিকেল 5 to 11 আন্ডার পার্ট 2। এই জিনিসটা তো ইম্পর্টেন্ট, তোমাদেরকে আলাদা করে বলতে হবে না যে কোন আর্টিকেলের থেকে কোন আর্টিকেলের মধ্যে আমাদের নাগরিকত্ব রয়েছে। সংবিধানে নাগরিকত্ব রয়েছে 5 থেকে 11 নম্বর আর্টিকেলে, এবং এটা পড়ে যাচ্ছে পার্ট 2 নম্বর পার্টের মধ্যে। However, it contains neither any permanent nor any elaborate provision in this regard. It only defines the persons who become citizen of India as its commencement, which is 26 January 1950. 26 জানুয়ারি 1950 এই দিনে ফাইনালি সংবিধান মানুষের জন্য উৎসর্গিত করা হয়। মানুষ এই দিন থেকে সংবিধান গ্রহণ করে। এই দিন থেকে আমরা বলতে পারি যে ভারতের একটি সংবিধান রয়েছে, আমরা সেটা পালন করছি। এই দিনে মানে 26 জানুয়ারি 1950 থেকে কারা কারা ভারতের নাগরিক সেইটাই শুধু বলা হয়েছে আমাদের এই পার্ট 2 আর্টিকেল 5 to 11 এর মধ্যে। Accordingly, the Parliament has enacted the Citizenship Act 1955, which has been amended from time to time. এবার তোমরা রিসেন্টলি কিছুদিন আগে একটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সম্পর্কে জেনে এসেছো, বা খুব খবরে সেটা প্রচার করা হয়েছে, বা খুব খবরে সেটা এসেছে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বাংলা হচ্ছে, সিটিজেনশিপের বাংলা নাগরিকত্ব, এবং অ্যামেন্ডমেন্টের বাংলা হচ্ছে সংশোধন। তো তোমরা রিসেন্টলি একটা নাগরিকত্ব সংশোধনের সম্পর্কে জেনে এসছো, যেটা নিয়ে খুবই কন্ট্রোভার্সি, খুবই কথা হয়েছে। এবার এই জিনিসটা কেন এলো, কেন সেটাকে আমরা সংশোধন বলছি, শুধুমাত্র নাগরিকত্ব আইন বা সিটিজেনশিপ অ্যাক্ট কেন বলছি না, তার কারণ সিটিজেনশিপ অ্যাক্ট বা নাগরিকত্ব আইন ভারতে একবারই হয়েছে, সেটা হচ্ছে 1955। অর্থাৎ 1950 সংবিধান লাগু করার পরে কারা ভারতের নাগরিক এইটা বোঝানোর জন্য প্রথমবার সিটিজেনশিপ অ্যাক্ট নিয়ে আসা হয় 1955-এ। এরপরে বিভিন্ন সময় বিভিন্ন চেঞ্জ করা হয়েছে এই অ্যাক্টটাকে, এই আইনটাকে। বারংবার যে চেঞ্জগুলো করা হয়েছে সেটা আমরা একটু পরে পড়বো, মানে এই চ্যাপ্টারেই আমরা পড়বো। এবং যতবারই চেঞ্জ করা হয়েছে ততবারই তার পাশে একটা নাম অ্যাড করে দেওয়া হয়েছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বা নাগরিকত্ব সংশোধন, এবং যে বছরে সেটা বছরটাকে অ্যাড করে দেওয়া
ক্লিয়ার এইভাবে? তাহলে সিটিজেনশিপ অ্যাক্ট যেটা প্রথমবার পাস হয়েছিল সেটাকেই আমরা এখনো পর্যন্ত অ্যামেন্ড করে যাচ্ছি বা সংশোধন করে যাচ্ছি, এবং রিসেন্টলি সেটা সংশোধিত হয়েছে। ভবিষ্যতে আবার প্রয়োজন পড়লে আবার সেটাকে সংশোধন করা হবে। নতুন করে আর কোনো সিটিজেনশিপ অ্যাক্ট আসবে না, কোনোদিনই তোমরা সেটা শুনতে পাবে না যে সিটিজেনশিপ অ্যাক্ট 2021 এরকম কোনোদিন আর আসবে না। ওকে, এবার এই সিটিজেনশিপ অ্যাক্ট 1955 আমাদেরকে জানাচ্ছে যে 26শে জানুয়ারি 1950 এই দিন থেকে কারা ভারতের নাগরিক এবং কারা ভারতের নাগরিক নয়। তো এই সংবিধান, এই আইনের মাধ্যমে সিটিজেনশিপ অ্যাক্ট বা নাগরিকত্ব আইন 1955 মাধ্যমে চার ধরনের ক্যাটাগরির মানুষকে বলা হচ্ছে যে এরা ভারতের নাগরিক। কি বলা হচ্ছে? দ্য ফলোইং 4 ক্যাটাগরিজ অফ পার্সনস বিকেম দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। চার ধরনের মানুষের কথা বলা হচ্ছে, চারটি ক্যাটাগরির কথা বলা হচ্ছে যে এরা ভারতের নাগরিকত্ব পাওয়ার যোগ্য। তো সেই চারটে কি কি? প্রথম যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এ পার্সন হু হ্যাড হিজ ডোমিসাইল ইন ইন্ডিয়া অ্যান্ড অলসো ফুলফিলড এনি ওয়ান অফ দ্য 3 কন্ডিশন। ডোমিসাইল শব্দটার আক্ষরিক অর্থ হচ্ছে আবাস, অর্থাৎ যে এই দেশে বাস করে। তো এ পার্সন হু হ্যাড হিজ ডোমিসাইল ইন ইন্ডিয়া, অর্থাৎ যে এই দেশে বাস করে, সে নাগরিক হওয়ার যোগ্য যদি সে এই তিনটের মধ্যে কোনো একটা কন্ডিশন ফলো করে। যদি যে এখন ভারতের মধ্যে, এটা হচ্ছে ধরো ভারতের ম্যাপ, তার মধ্যে কোনো একজন পার্সন বাস করে, তাকে বলা হচ্ছে তুমি যদি এই তিনটের মধ্যে কোনো একটা পালন করতে পারো, যদি একটা দেখাতে পারো যে এর মধ্যে কোনো একটা তুমি করেছো, তাহলে তুমি এই দিন থেকে অর্থাৎ 26শে জানুয়ারি 1950 থেকে ভারতের নাগরিক হিসেবে পরিচিত হবে এবং তুমি নিজেকে ইন্ডিয়ান বলতে পারবে, ভারতীয় বলতে পারবে। তো সেই তিনটে কন্ডিশন কি? ইফ হি ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া, প্রথম বলা হচ্ছে যদি সে নিজেই এখানে জন্মগ্রহণ করে, যদি সে নিজে ভারতের যে সীমানা তার মধ্যে জন্মগ্রহণ করে এবং বর্তমানে সে ভারতেই বসবাস করছে বা ডোমিসাইল রয়েছে, তাহলে প্রথমেই তাকে বলে দেওয়া হবে ভাই তুমি এই দেশের নাগরিক, তুমি আজ থেকে ইন্ডিয়ান শব্দটা ইউজ করতে পারবে। সেকেন্ড, যদি ধরা যাক সে এখানে জন্মগ্রহণ করেনি, সে এই এক্স ব্যক্তিটা ভারতের বাইরে কোনো একটা জায়গায় জন্মগ্রহণ করেছে, কিন্তু বর্তমানে তার বাড়ি রয়েছে ভারতের মধ্যে কোনো একটা জায়গাতে, তাকে বলা হচ্ছে, আচ্ছা এই ব্যক্তির নাম চেঞ্জ করে দিচ্ছি, ধরো কোনো একজন ব্যক্তি ওয়াই, সে জন্মগ্রহণ করেছে বাইরের কোনো একটা দেশে কিন্তু তার বর্তমানে বাড়ি রয়েছে ভারতের বাউন্ডারির মধ্যে, তাকে ডেকে বলা হচ্ছে তুমি যদি এই সেকেন্ড কন্ডিশনটা ফলো করতে পারো তাহলে তুমি ভারতের নাগরিক হবে। কি বলা হচ্ছে? ইফ আইদার অফ হিজ পেরেন্টস ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া, অর্থাৎ তাকে বলা হচ্ছে তোমার বাবা মা, পেরেন্টস মানে হচ্ছে বাবা মা, তোমার বাবা মা কোথায় জন্মগ্রহণ করেছে, তোমার বাবা মার কেউ একজন যদি ভারতের মধ্যে জন্মগ্রহণ করেছে এটা দেখাতে পারো, তাহলে তুমিও ভারতীয় হয়ে যাবে, তুমিও ইন্ডিয়ান শব্দটা ইউজ করতে পারবে। আর 3 নম্বর বলা হচ্ছে ইফ হি হ্যাজ বিন অর্ডিনারিলি রেসিডেন্ট ইন ইন্ডিয়া ফর 5 years ইমিডিয়েটলি বিফোর দ্য কমেন্সমেন্ট অফ কনস্টিটিউশন বিকেম এ সিটিজেন অফ ইন্ডিয়া। তো 2 নম্বর কন্ডিশনে ওয়াই ব্যক্তিকে বলা হচ্ছে যে তোমার বাড়ি এখানে রয়েছে, খুব ভালো কথা, কিন্তু তুমি ভারতের নাগরিক হতে পারবে একটাই শর্তে, কারণ তুমি বাইরে জন্মগ্রহণ করেছো, তোমাকে এটা দেখাতে হবে তোমার বাবা বা তোমার মায়ের মধ্যে কেউ একজন ভারতের জন্মগ্রহণ করেছে। যদি ওয়াই ব্যক্তি দেখিয়ে দেয় যে ঠিক আছে আমার বাবা বা আমার মা কেউ একজন জন্মগ্রহণ করেছে, তাহলে সেও হয়ে যাবে 26শে জানুয়ারি 1950 থেকে ভারতের নাগরিক। 3 নম্বর কন্ডিশন কি বলা হয়েছে? 3 নম্বর কন্ডিশনে ধরো জেড বলে একটা ব্যক্তি, জেড ব্যক্তির কাছে যাওয়া হলো, তাকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কি এখানে জন্মগ্রহণ করেছো? জেড ব্যক্তি তারও বাড়ি রয়েছে ভারতের মধ্যে, এখন বর্তমানে বাড়ি রয়েছে ভারতের মধ্যে। জেড কে জিজ্ঞেস করা হলো তুমি কি এখানে জন্মগ্রহণ করেছো? জেড বললো না আমি বাইরে কোথাও জন্মগ্রহণ করেছি। জেড কে সেকেন্ড কোশ্চেন করা হলো তোমার বাবা মা কি এখানে জন্মগ্রহণ করেছে? সে বললো না বাবা মাও বাইরে জন্মগ্রহণ করেছে। তখন জেড কে বলা হচ্ছে তোমার লাস্ট এবং শেষ শর্ত হচ্ছে যে তুমি এই সংবিধান চালু হওয়ার দিন থেকে তার আগে 5 বছর যে ভারতে ছিলে সেটা তুমি দেখাতে পারবে। এই যে ভারতের যে সীমানা তার মধ্যে তুমি বসবাস করছো বিগত 5 বছর ধরে, সেটা দেখাতে পারবে। সে বললো হ্যাঁ এটা আমি দেখাতে পারবো, আমি 5 বছর ধরে এখানে রয়েছি, আমার বাড়ি 5 বছর ধরে এখানে রয়েছে। তখন ভারতের সংবিধান বলছে ঠিক আছে তুমিও তাহলে ভারতের নাগরিক, তোমাকেও তাহলে ভারতের নাগরিকত্ব দেওয়া হলো।
তো 1995 সিটিজেনশিপ অ্যাক্ট বা নাগরিকত্ব আইন আমাদেরকে এই তিনটে কন্ডিশন বলছে প্রথম ক্যাটাগরির জন্য। এখনো আমরা দুটো ক্যাটাগরিতে যাইনি, সরি আরো তিনটে ক্যাটাগরি রয়েছে, কারণ 4 ধরনের ক্যাটাগরির মানুষকে সিটিজেনশিপের কথা বলা হয়েছে। আমরা তবে ফার্স্ট ক্যাটাগরির তিনটে কন্ডিশন দেখলাম এতক্ষণ ধরে, হয়ে গেল। এইবার এইভাবে প্রত্যেকটা ব্যক্তিকে দেখা হলো যারা ভারতের মধ্যে এখন রয়েছে, তাদেরকে প্রত্যেকের ব্যাপারটা দেখা হলো, যারা যারা এখন ভারতের মধ্যে যাদের বাড়ি রয়েছে তাদের কথা দেখা হলো। এবার তোমরা ইতিহাসে পড়েছো যে কিছু মানে যখন পার্টিশন হয়, যখন ভারত ভাগ হয়, তখন মানুষকে দুটো শর্ত দেওয়া হয়, হয় তোমরা পাকিস্তানে গিয়ে থাকো, হয় তোমরা ভারতে এসে থাকো। দুটো শর্ত তাদের দেওয়া হয়, হয় তোমরা পাকিস্তানে চলে যাও, পাকিস্তানে থাকো, তাদের দেশের নিয়ম সেই দেশের আইন মানো, আর না আমাদের দেশে এসো, তাহলে তোমাদের আমাদের আইন মানতে হবে। তো সেই ব্যক্তিগুলো কি করবে? তারা আগের এই তিনটে কন্ডিশন নিশ্চয়ই দেখাতে পারবে না। প্রথম কথা, সে দেখাতেই পারবে না যে তার এখানে বাড়ি রয়েছে, কারণ সে তো এসেছে, সে ততদিনে হয়তো বাড়ি তৈরি করতে পারেনি, তো তা সেটা দেখাতে পারবে না। সেকেন্ড কন্ডিশনও দেখাতে পারবে না যে তার বাবা মা দুজনেই এখানে জন্মগ্রহণ করেছে, কারণ সে তো পাকিস্তানের নাগরিক ছিল, আজকে যে জায়গাটা পাকিস্তান হয়ে গেছে সেইখানকার নাগরিক ছিল। সে দেখাতে পারবে না যে ভারতের মধ্যেই তার বাবা মা জন্মগ্রহণ করেছে। আবার 3 নম্বরটাও তো দেখাতেই পারবে না, সে তো সবে এসেছে, 5 বছর ধরে এখানে যে ছিল সেটা দেখাতে পারবে না। তাহলে প্রথম যে ক্যাটাগরি তাতে সে পড়ছে না, সে পড়ে যাচ্ছে সেকেন্ড ক্যাটাগরিতে। সেখানে ভারত সরকার বা ভারতের, সরি ভারত সরকার বলা ভুল, ভারতের সংবিধান বলছে এ পার্সন হু মাইগ্রেটেড টু ইন্ডিয়া ফ্রম পাকিস্তান, যে সমস্ত ব্যক্তিরা সেই সময় পাকিস্তান থেকে ভারতে এসে বসবাস করা শুরু করে, বিকেম অ্যান ইন্ডিয়ান সিটিজেন ইফ, সে ভারতের নাগরিক হবে যদি, ইফ either of its parents or any of his grandparents was born in undivided India। একটা সময় এটা যদি আমাদের ভারত হয়, ইন্ডিয়া হয়, আর এটা যদি আমাদের পাকিস্তান হয়, একটা সময় এটা পুরো একসাথে ছিল, সেটাকে বলা হচ্ছে আনডিভাইডেড ইন্ডিয়া। এই সমস্ত ব্যক্তিদেরকে এটা বলা হচ্ছে যে তোমাদের এইটা দেখাতে হবে। তুমি নিজে এখানে জন্মেছো সেটা দেখাতে পারছো না, ভালো কথা, তোমার বাবা, পেরেন্টস বলতে বাবা মা, বাবা মা, বাবা মার মধ্যে কেউ এই আনডিভাইডেড ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছে সেটা দেখাতে হবে, বা তার বাবা মা, অর্থাৎ সেই ব্যক্তিটার, এই এক্স ব্যক্তিটার ঠাকুরদা ঠাকুরমা যদি এই আনডিভাইডেড ইন্ডিয়াতে, অবিভক্ত ভারতে জন্মগ্রহণ করে, তাহলে তাকে সিটিজেন মানা হবে। যদিও তাকে আরো দুটো কন্ডিশন ফলো করতে হবে, এই জিনিসটা তো দেখাতেই হবে তার বাবা মা বা তার ঠাকুরদা ঠাকুরমার মধ্যে কেউ ভারতের, অবিভক্ত ভারতে জন্মগ্রহণ করেছে, এটা দেখাতে হবে। প্লাস প্লাস আর কি দেখাতে হবে এর সঙ্গে? 1 নম্বর বলা আছে হি মাইগ্রেটেড টু ইন্ডিয়া বিফোর জুলাই 1948। এটা হবে না, জুলাই 1948, তাকে এইটা দেখাতে হবে যে সে 19 জুলাই 1948 আগে ভারতে চলে এসেছে। কেন এই দিনটার কথা বলা হয়েছে? কারণ এই দিনটাই হচ্ছে সেই দিন যে দিনটা ছিল লাস্ট ডেট, যে সরকার বলেছিল যে তোমরা চাইলে ভারতে থাকতে পারো, মানে যারা চাইছো ভারতে থাকতে পারো, যারা চাইছো পাকিস্তানে থাকতে পারো। যদি থাকতে হয় এই দিনটা, যদি চেঞ্জ করতে হয়, কেউ যদি পাকিস্তানে থাকো এখন ভারতে যেতে চাও, এই দিনটা হচ্ছে লাস্ট দিন, তার মধ্যে তোমাকে চলে যেতে হবে। বা যদি কেউ ইন্ডিয়াতে থাকো, ভারতে থাকো, তুমি যদি পাকিস্তানে যেতে চাও, তোমাকে লাস্ট দিন হচ্ছে এইটা, এই দিনের মধ্যে যেতে হবে। তো এই ব্যক্তিকে, মিস্টার এক্স কে এটা দেখাতে হবে যে তার বাবা মা বা তার ঠাকুরদা ঠাকুরমা এই অবিভক্ত ভারতে জন্মেছে, প্লাস সে 19 জুলাই 1948 আগে ভারতে চলে এসেছে, তারপরে আসেনি। তারপরে আসা মানে ইল্লিগাল হয়ে গেল ব্যাপারটা। আর সেকেন্ড, হি হ্যাড বিন অর্ডিনারিলি রেসিডেন্ট ইন ইন্ডিয়া সিন্স দ্য ডেট অফ হিজ মাইগ্রেশন, অর্থাৎ যেদিন সে ভারতে প্রবেশ করেছে সেই দিন থেকে সে ভারতেই আছে। সে একবার পাকিস্তানে চলে যাচ্ছে, সে আবার ভারতে আসছে, সে শুধু পাকিস্তানে বলে নয়, সে ভারত থেকে হয়তো দেখা গেল চলে গেছে আমেরিকায়, আবার এসছে। এইরকম হলে হবে না। তুমি যবে থেকে ভারতে প্রবেশ করেছো তোমাকে ভারতের মধ্যেই থাকতে হবে, তোমাকে আগে সিটিজেনশিপ নিতে হবে, তারপর তুমি যেখানে খুশি যাও, তারপর তুমি যেতে পারো। কিন্তু যতদিন না সিটিজেনশিপ পাচ্ছ ততদিন অব্দি যে তুমি এখানেই ছিলে সেটা তোমায় দেখাতে হবে। তো সেটাই বলা হচ্ছে। এবার এই দিনটা তো গেল, এর পরে যদি কেউ আসো, এটাও তোমাদের কাছে দরজা খোলা থাকছে, যদি তোমরা এর পরে আসো
তাহলে তোমাদেরকে কি করতে হবে, রেজিস্টার্ড হতে হবে। সিম্পলি যেভাবে যে নিয়ম কানুন মেনে কোনো দেশ থেকে অন্য অন্য একটা দেশে নাগরিকত্ব নেওয়া যায় সেইভাবে তোমাকে করতে হবে, আর তোমাকে কোনো সুযোগ দেওয়া হবে না। তো এটা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি। আমরা যাব এবার থার্ড ক্যাটাগরিতে। 3 নম্বর ক্যাটাগরিতে সেই সমস্ত মানুষদের কথা ভাবা হয়েছে বা সেই সমস্ত মানুষদেরকে বলা হয়েছে যারা পাকিস্তানে চলে গেছিল, ভারতে আগে থাকতো, পাকিস্তানে চলে গেছিল, কিন্তু সেখানে গিয়ে দেখলো যে তারা সেখানে থাকতে পারছে না, দিয়ে চলে আসছে আবার ভারতে। তাদেরকে কিভাবে রেসিডেন্সিয়াল সরি দেওয়া হয়েছে, সিটিজেনশিপ দেওয়া হয়েছে, সেইটার কথা এখানে বলা হয়েছে। এই মানুষদের কথা বলা হচ্ছে না যারা 19 জুলাই 1948-এর পরে এসছে, কারণ তারা পাকিস্তানে ছিল, তারা ভারতে আসছে, তারা আলাদা। কিন্তু এইখানে ছিল, ভারতে ছিল, ভারতের যে এরিয়া সেইখানে ছিল, সেখান থেকে পাকিস্তানে গেছে, সেখান থেকে আবার ফিরে এসছে, তাদের কিভাবে সিটিজেনশিপ দেওয়া হবে সেটা 3 নম্বর ক্যাটাগরিতে বলা হয়েছে। তো হু মাইগ্রেটেড টু পাকিস্তান ফ্রম ইন্ডিয়া আফটার মার্চ 1, 1947, 1947 মানে হচ্ছে 1947-এর 1 মার্চের পরে পাকিস্তানে চলে গেছিল, তারপরে বাট লেটার রিটার্ন টু ইন্ডিয়া ফর রিসেটেলমেন্ট। রিসেটেলমেন্ট মানে আবার এসে বসবাস করার জন্য এখানে এসেছিল। তারাও সিটিজেনশিপ কি হতে পারবে। ফর দিস হি হ্যাড টু বি রেসিডেন্ট ইন ইন্ডিয়া ফর 6 months প্রিসাইডিং দ্য ডেট অফ হিজ অ্যাপ্লিকেশন অফ রেজিস্ট্রেশন। তাদেরকেও রেজিস্ট্রেশনই করতে হবে অ্যাকচুয়ালি, কিন্তু তাদের প্রক্রিয়াটা একটু সহজ। তাদেরকে এটা দেখাতে হবে যে আমরা এখানে থাকতাম, এবং যখন আমরা অ্যাপ্লাই করছি আবার নতুন ভাবে রেজিস্ট্রেশনের জন্য, তখন থেকে 6 মাস আগে অবধি আমরা ভারতেই আছি, সেইটা দেখালেই তাকে রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া হবে এবং সে ভারতের নাগরিক পুনরায় হয়ে যেতে পারবে। আমরা মোটামুটি সমস্ত ক্যাটাগরিকে কভার করে নিলাম যারা ভারতের মধ্যে একসময় ছিল, বা তার বাবা মা ভারতের মধ্যে ছিল, বা কিছু একটা এরকম ভাবে সমস্ত ভারতীয় নাগরিকদের কথা ভাবা হলো। এবার কোনো একজন ব্যক্তি হয়তো সে ভারতেও নেই, সে পাকিস্তানেও নেই, যখন ভারত ভাগ হচ্ছে বা যখন এই সমস্ত কাজগুলো হচ্ছে তখন নেই, সে কোথায় আছে, অন্য কোনো একটা দেশে, ধরা যাক কোনো একটা দেশ, ধরা যাক ইউএসএ তে আছে। কেন আছে, হয়তো পড়াশুনোর কাজে রয়েছে, ব্যবসার কাজে রয়েছে, আছে। এবার তাদের কি করা হবে, তারা এক সময় এসে বলবে যে আমাদের সিটিজেনশিপ চাই, কারণ আমরা কিছু না হোক এই জায়গাতে কোনো না কোনো একদিন ছিলাম, বা আমাদের বাবা মারা কোনো একদিন এখানে ছিল, কিন্তু আমি আমার কোনো ব্যক্তিগত কারণে, আমার পড়াশুনোর কারণে বা আমার ব্যবসার কারণে আমি বাইরে রয়েছি, বা আমার চাকরির কারণে আমি বাইরে রয়েছি। তাহলে আমাদেরকে সিটিজেনশিপ কিভাবে দেওয়া হবে সেটা বলা হয়েছে 4 নম্বর এবং শেষ ক্যাটাগরিতে। A person who or any of whose parents or grandparents has born in undivided India but who is ordinarily residing outside India shall become an Indian citizen. তো এখানে কাদের কথা বলা হচ্ছে, এমন ব্যক্তিদের কথা বলা হচ্ছে যারা আনডিভাইডেড ইন্ডিয়া, সরি, যাদের বাবা মা বা তাদের ঠাকুরদা ঠাকুরমার মধ্যে কেউ আনডিভাইডেড ইন্ডিয়া অর্থাৎ ভারত পাকিস্তান যখন এক ছিল সেই জায়গাতে বসবাস করত, কিন্তু সেই পার্টিকুলার ব্যক্তি মিস্টার এক্স সে ভারত বা পাকিস্তান এই জায়গাগুলোর মধ্যে নেই, সে আছে অন্য কোনো একটা দেশে। তাদেরকে কি করা হবে, তাদেরও কন্ডিশন দেওয়া হয়েছে, হি হ্যাজ বিন রেজিস্টার্ড অ্যাজ সিটিজেন অফ ইন্ডিয়া বাই দ্য ডোমিসাইল diplomatic or consular representative of India in the country of his resides। অর্থাৎ সে হয়তো রয়েছে ইউএসএ তে ভারতীয় দূতাবাস রয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করে বা অন্য কোনো ভাবে ভারতের বসবাসের রেজিস্ট্রেশন যদি সে করে, তাকে একটা ফর্ম সাইন করতে হবে, তাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, সেই ফর্ম ফিল আপ করে ফাইনালি সে ভারতের নাগরিক হতে পারবে। তো এইভাবে 4টে ক্যাটাগরির মাধ্যমে কারা সেই সময় ভারতীয় নাগরিক হতে পারে সেইটার কথা বলা হয়েছে। এর সাথে সাথে আরো কিছু কথা বলা হয়েছে, যে প্রথম জিনিসটা বলা হয়েছে দ্য আদার কনস্টিটিউশনাল প্রভিশন উইথ দ্য রেসপেক্ট অফ সিটিজেনশিপের সঙ্গে, অর্থাৎ প্রথম যে সিটিজেনশিপ অ্যাক্ট সেই সম্পর্কে আরো কিছু কথা বলা হচ্ছে। প্রথম যেটা বলা হচ্ছে, নো পারসন শ্যাল বি এ সিটিজেন অফ ইন্ডিয়া or be deemed to be a citizen of India if he has voluntarily acquired the citizenship of any foreign state
আমি ভারতের একজন নাগরিক, আমি ভারতে থাকতাম, আমার ভারতের নাগরিকত্ব রয়েছে। এবার আমি গিয়ে কি করলাম, অন্য কোনো একটা দেশের নাগরিকত্ব নিলাম, নিজে থেকে স্ব ইচ্ছায় নিলাম, তাহলে সঙ্গে সঙ্গে আমার যে ভারতীয় নাগরিকত্ব ছিল সেটা ক্যান্সেল হয়ে যাবে। সিম্পল ব্যাপার এটাই। আমি চাইলে 10-12টা দেশের একসাথে সিটিজেনশিপ নিতে পারি না, যে কোনো একটা দেশেরই সিটিজেনশিপ নিতে পারবো, বা কিছু কিছু ক্ষেত্রে হয় 2-3টে দেশের হওয়া যায়, কিন্তু ভারতের নাগরিকত্ব তুমি হারিয়ে ফেললে যেদিনই তুমি অন্য কোনো দেশের একটা নাগরিকত্ব ভলেন্টিয়ারলি, অর্থাৎ তুমি নিজের ইচ্ছেতে নিলে। Every person who is or is deemed to be a citizen of India shall continue to be such citizen subject to provision of any law made by parliament. এবার ভারতের নাগরিক আমরা আছি এখন, যদি পার্লামেন্ট এমন কিছু বিল পাস করে, দিয়ে নতুন কোনো একটা আইন বানায়, দিয়ে বলে যে পার্টিকুলার এই এই যারা এইরকম কিছু ব্যক্তিদের বলা হলো যে তারা ভারতের নাগরিক হতে পারবে না, তাদের নাগরিকত্ব সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে, তাহলে নাগরিকত্ব সম্পর্কে সম্পূর্ণ দায়িত্ব দেওয়া রয়েছে পার্লামেন্টের হাতে। তারা ঠিক করবে যে কে ভবিষ্যতে নাগরিক থাকবে, ভবিষ্যতে তাকে নাগরিক রাখা হবে কি হবে না, সেটা সম্পূর্ণভাবে আইনের উপর নির্ভর করবে, এবং সেই আইনটা কে বানাবে? পার্লামেন্ট। আমরা যে এবার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট গুলো দেখি, সংবিধান মানে নাগরিকত্বের যে সংশোধনগুলো দেখি, তাতে কি করা হয়, তাতে নতুন কিছু কন্ডিশন অ্যাড করা হয়। কোনো একজন পার্সন XYZ, কোনো একজন পার্সন সে যদি তার ওই ক্যাটাগরির মধ্যে না পড়ে, তার মধ্যে কোনো একটা ফুলফিল না করে, এতদিন অব্দি ভারতের নাগরিক ছিল ঠিক আছে, কিন্তু সেদিন থেকে আর থাকবে না, কারণ আইনে সেটা চেঞ্জ করা হয়েছে। Parliament shall have the power to make any provision with the respect of acquisition and termination of citizenship and all other matters relating to citizenship. তো এই জিনিসটাই আমি এখানে বললাম যে সেটা সম্পূর্ণভাবে ঠিক করবে কে? পার্লামেন্ট। পার্লামেন্ট ঠিক করবে কে এখানে নাগরিক হবে, কে নাগরিক হবে না, ভবিষ্যতে কার নাগরিকত্ব বাতিল হয়ে যাবে, এই সমস্ত জিনিসগুলো, বা ভবিষ্যতে কোনো ব্যক্তি বাইরে কোনো দেশে রয়েছে সে কিভাবে ভারতের নাগরিকত্ব পেতে পারে, সেই সমস্ত জিনিসগুলো ঠিক করবে পার্লামেন্ট। ওকে, এবার পার্লামেন্টে এই বিলগুলো কিভাবে পাস করা হয় সেইটা জানতে গেলে তোমাদের দেখতে হবে পার্লামেন্টের চ্যাপ্টার, যেটা আমি এখনো বানাইনি, ভবিষ্যতে বানাবো। ক্লিয়ার? নেক্সট হচ্ছে সিটিজেনশিপ অ্যাক্ট 1955। যে আইনটা সম্পর্কে আমরা এতক্ষণ ধরে কথা বলছি, সিটিজেনশিপ অ্যাক্ট 1955, সেই সম্পর্কে আরো কিছু এক্সট্রা কথা এখানে বলা হয়েছে। তো ওভারঅল আমরা এতক্ষণ অব্দি যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে সিটিজেনশিপ অ্যাক্ট বা নাগরিকত্ব আইন 1955 হচ্ছে সেই জন্যই দেওয়া হয়েছে, বা সেই জন্যই ভারতের সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, এইটা বোঝানোর জন্য যে সেই দিন থেকে ভারতের নাগরিক কারা, ভারতের নাগরিক কারা নয়। ক্লিয়ার? Ordinarily, the Citizenship Act 1955 also provided for the কমনওয়েলথ সিটিজেনশিপ, বাট দ্য প্রভিশন, এটা এমন কিছু ইম্পর্টেন্ট ব্যাপার নয়, আমাদেরকে এটা জানতে হবে না। এরপরে আমরা আসবো অ্যাকুইজেশন অফ সিটিজেনশিপ। অ্যাকুইজেশন এই শব্দটার বাংলা শব্দ মানে অর্থ হচ্ছে অধিগ্রহণ। এবার এই অধিগ্রহণ ব্যাপারটা কি সেটা সম্পর্কে আমরা জানি। আমরা এতক্ষণ অব্দি জেনে এলাম যে যারা এখন রয়েছে, মানে আমরা এখন বলতে আমরা 1955 কথা বলছি, সেই সময়টার কথা বলছি, তো সেই সময় যারা জীবিত রয়েছে বা যারা এখন প্রেজেন্ট রয়েছে তাদের কথা, যে তারা কিভাবে সিটিজেনশিপ পাবে, তারা ভারতের নাগরিক নাকি নাগরিক নয় ঠিক করা হলো। ভালো কথা, ভবিষ্যতে যারা জন্মগ্রহণ করবে, ভবিষ্যতে যারা পৃথিবীতে আসবে, তারা নাগরিক হবে কিনা সেটা ঠিক করা হবে এইবার। ওকে, এবার আমরা ফিউচার জেনারেশনের কথা জানতে চলেছি। দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1955 প্রেসক্রাইব 5 ওয়ে অফ অ্যাকুয়ারিং সিটিজেনশিপ with birth, descent, registration, neutralization and incorporation of territory। 5টা জিনিসের কথা বলা হয়েছে যে ভবিষ্যতে এর পর থেকে যাদেরকে সিটিজেনশিপ দেওয়া হয়ে গেল তো হয়ে গেল, ভবিষ্যতে যারা আসবে,
তাদেরকে কিভাবে সিটিজেনশিপ দেওয়া হবে, 5টা জিনিস বলা হচ্ছে। এই 5টা জিনিসের মাধ্যমে তাদেরকে সিটিজেনশিপ তারা পেতে পারে। প্রথম হচ্ছে বার্থ, অর্থাৎ জন্মের মাধ্যমে। সেকেন্ড হচ্ছে ডিসেন্ট, মানে হচ্ছে কারোর বাবা মা, অর্থাৎ যারা সিটিজেনশিপ পেয়ে গেছে অলরেডি, যারা ভারতের নাগরিক, তাদের পরবর্তী জেনারেশন কিভাবে সিটিজেনশিপ পাবে, ডিসেন্টের মাধ্যমে, অর্থাৎ উত্তরাধিকার সূত্রে। ডিসেন্টের সঠিক অর্থ হচ্ছে উত্তরাধিকার। নেক্সট হচ্ছে রেজিস্ট্রেশন, অর্থাৎ কেউ ফর্ম ফিল আপ করে রেজিস্ট্রেশন এর মাধ্যমে সিটিজেনশিপ পেতে পারে। নিউট্রিয়ালাইজেশন, সরি, আচ্ছা হচ্ছে ন্যাচারালাইজেশন। ন্যাচারালাইজেশনের বাংলা হচ্ছে নাগরিকত্ব অর্পণ। আর লাস্ট হচ্ছে ইনকর্পোরেশন অফ টেরিটরি, অর্থাৎ কোনো একটা মানে আমাদের দেশ, এটা ইন্ডিয়া, পাশে কোনো একটা জায়গা রয়েছে, ধরো বাংলাদেশের একটা কোনো দ্বীপ রয়েছে, বাংলাদেশ সেই দ্বীপটাকে আমাদেরকে দিয়ে দিল। সেই দ্বীপের যারা নাগরিক ছিল, এতদিন অবধি বাংলাদেশের নাগরিক ছিল, দ্বীপটা দেওয়ার পর সেটা দ্বীপটা ভারতের হয়ে গেল, তারা এবার ভারতের নাগরিকত্ব পাবে। তো এইভাবে বলা হয়েছে। এইগুলো সম্পর্কে আলাদা আলাদা করে এখানে আলাদা আলাদা করে ডিটেলসে আলোচনা করা হয়েছে। প্রথম হচ্ছে বাই বার্থ, অর্থাৎ জন্মের মাধ্যমে। এ পার্সন বর্ন ইন ইন্ডিয়া অন অর আফটার 26 January 1950 but before July 1st 1987 is a citizen of India by birth irrespective of the nationality of his parents. এবার আমরা কি দেখলাম যে 1955 এই নাগরিকত্ব আইনের মাধ্যমে সেই সমস্ত মানুষকে নাগরিকত্ব দেওয়া হয়েছে, যেগুলো আমরা দেখলাম ক্যাটাগরিগুলো, সেইভাবে নাগরিকত্ব দেওয়া হয়েছে। এবার তাদের যদি কোনো পুত্রকন্যার জন্ম হয়, অর্থাৎ 1950-এর 26শে জানুয়ারির পরে যদি তাদের কোনো পুত্রকন্যা জন্ম হয়, তারা নর্মালি সিটিজেনশিপ পেয়ে যাবে, তাদের বাবা মা সম্পর্কে দেখা হবে না। অর্থাৎ আমি ব্যাপারটা আরেকটু ভালোভাবে বলছি। ধরো এটা আমাদের দেশ ভারত, ভারতের কোনো একটা অঞ্চলে কোনো একজন ব্যক্তি জন্মগ্রহণ করেছে যার নাম এক্স, ওকে, আচ্ছা এখন একটা নাম নেওয়া যাক, তখন থেকে এক্স হয়ে যাচ্ছে। ভারতে এখানে একজন জন্মগ্রহণ করেছে যার নাম হচ্ছে রাজু, ধরো রাজু জন্মগ্রহণ করেছে ভারতের কোনো একটা রাজ্যে। দেখা গেল যে তার বাবাও সিটিজেন নয়, তার মাও সিটিজেন নয়। ক্লিয়ার? বাবাও সিটিজেন নয়, ভারতের নাগরিক নয়, মাও ভারতের নাগরিক নয়। ক্লিয়ার? কিন্তু সেই ব্যক্তিটা জন্মগ্রহণ করেছে ভারতের কোনো হসপিটালে, ভারতের মধ্যে কোনো হসপিটালে হতেই পারে। বাবা মা অন্য কোনো দেশের নাগরিক, সে ভারতে এসেছে কোনো কারণে, কর্মসূত্রে, যে কোনো কারণে এসেছে এবং সেখানে এই রাজুর জন্ম হয়েছে। এইটা দেখা হবে না যে তার বাবা মা কোন দেশের নাগরিক, তাকে ডাইরেক্টলি ভারতের সিটিজেনশিপ দিয়ে দেওয়া হবে, তার কারণ সে ভারতের মধ্যে জন্মগ্রহণ করেছে, এই কারণে। কিন্তু এই জিনিসটা থাকছে কত অব্দি, 1987 সালের 1 জুলাই। এই ডেটটা দেওয়ার কারণ কি? কারণ এই ডেটের পর এই নিয়মটার কিছুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে প্রথম কন্ডিশনে কি দেখলাম আমরা, কোনো একজন ব্যক্তি মিস্টার রাজু, সে ভারতের মধ্যে জন্মগ্রহণ করেছে কিন্তু তার বাবা মা ভারতের নাগরিক নয়, তাহলে সে পেয়ে যাবে ভারতের নাগরিকত্ব, কারণ সে ভারতের মধ্যে জন্মগ্রহণ করেছে। 1 জুলাই 1987 এই দিন থেকে এটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। পার্সন বর্ন ইন ইন্ডিয়া অন অর আফটার 1 জুলাই 1987 is considered a citizen of India only if either of his parents is a citizen of India at the time of its birth. এই দিন থেকে বলা হচ্ছে না, এটা হবে না, বাবা বা মায়ের মধ্যে কোনো একজনকে ভারতের নাগরিক হতে হবে। যদি সেটা হয় এবং এই রাজু ব্যক্তিটা যদি ভারতের মধ্যে কোথাও জন্মগ্রহণ করে, তাহলে তাকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। কি বলা হচ্ছে আবার বলছি, যদি এটা আমাদের দেশ ইন্ডিয়া, সেখানে একজন ব্যক্তি জন্মগ্রহণ করেছে সেই দেশের মধ্যে, তার নাগরিকত্বের বিচারের জন্য দেখা হলো যে তার বাবা ভারতের নাগরিক নয়, বাবা নয়, কিন্তু তার মা নাগরিক, তাহলে এই ব্যক্তিকে দেওয়া হবে ভারতের নাগরিকত্ব। কিন্তু যদি বাবা বা মা কেউই ভারতের নাগরিক নয়, কিন্তু সেই ব্যক্তিটা জন্মগ্রহণ করেছে ভারতের মধ্যে কোনো একটা জায়গাতে, তাহলে তাকে নাগরিকত্ব দেওয়া হবে না। এই দিনের আগে সেটা দেওয়া হতো, সেটা এখান থেকে বন্ধ। নেক্সট, এই জিনিসটাকে আবার চেঞ্জ করা হচ্ছে ডিসেম্বর 3, 2004। 3 ডিসেম্বর 2004-এ বলা হচ্ছে এই রাজু ব্যক্তিকে তখনই সিটিজেনশিপ দেওয়া হবে যদি তার বাবা এবং মা দুজনেই ভারতের নাগরিক হয়,
তাহলে তাহলে এই দিন থেকে কি বলা হচ্ছে, এই দিন থেকে এখনো পর্যন্ত চলছে, অর্থাৎ এখন যদি কোনো একটা বাচ্চা ভারতের মধ্যে জন্মগ্রহণ করে তাহলে তাকে ভারতের নাগরিকত্ব তখনই দেওয়া হবে যদি তার বাবা এবং মা দুজনেই ভারতের নাগরিক হন, তাহলে তাকে দেওয়া হবে। যদি দুজনের মধ্যে কেউ একজন ভারতের নাগরিক না হন তাহলে এই ব্যক্তি যতই ভারতের মধ্যে জন্মগ্রহণ করুক তাকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে না। এটাই হচ্ছে বাই বার্থ, জন্মের ভিত্তিতে। তাহলে জন্মটা কোথায় হতে হবে? অবশ্যই ভারতের মধ্যে কোনো একটা জায়গাতে। নেক্সট হচ্ছে ডিসেন্ট। ডিসেন্ট মানে হচ্ছে উত্তরাধিকার সূত্রে। এ পার্সন বর্ন আউটসাইড ইন্ডিয়া। এইবার কন্ডিশন কি? আমাদের দেশের বাইরে কোনো একটা বাচ্চা জন্মগ্রহণ করছে, ভারতের মধ্যে করছে না, কিন্তু করছে কোথায়? ভারতের বাইরে কোথাও। অন অর আফটার January 26, 1950 but before December 10, 1992 is a citizen of India by descent if his father was a citizen of India at the time of his birth. এই এক্স ব্যক্তিটা জন্মগ্রহণ করেছে কোথায়? করেছে হচ্ছে ধরো স্পেনে। কি জন্য হতেই পারে, বাবা মা হয়তো সেখানে কাজ করে, ভারতীয় নাগরিক গিয়ে ওখানে কাজ করে। ধরা যাক, আমি উদাহরণটা আরো ভালোভাবে সাজাচ্ছি, এই যে এক্স যে বাচ্চাটা জন্মেছে তার বাবা হচ্ছে ওয়াই, সে একজন ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় নাগরিক, কিন্তু মা নন, মা স্প্যানিশ নাগরিক। হতেই পারে জেড হচ্ছে তার মা, সে হচ্ছে স্প্যানিশ। ওকে, এক্স স্পেনেই জন্মগ্রহণ করেছে, কারণ এই যে ওয়াই ব্যক্তিটা ভারতের নাগরিক, সে স্পেনে কোনো কাজ করে। ক্লিয়ার? সেই দিন ভারতের সরকার বা ভারতের সংবিধান সেই দিন বলছে যে এই এক্স বাচ্চাটা ভারতেরই নাগরিক, কারণ তার বাবা ভারতের নাগরিক। যদিও সে বাইরে জন্মগ্রহণ করেছে, কিন্তু তার বাবা যেহেতু ভারতের নাগরিক, সেই জন্য তাকে দেওয়া হচ্ছে ভারতের নাগরিকত্ব। এটাকে বলা হচ্ছে ডিসেন্ট বা উত্তরাধিকার সূত্রে পাওয়া নাগরিকত্ব। কিন্তু এই জিনিসটা চেঞ্জ করে দেওয়া হচ্ছে ডিসেম্বর 10, 1992 তে। 10ই ডিসেম্বর 1992 থেকে বলা হচ্ছে যে মাকে কেন বাদ দেওয়া হবে? হতেই পারে যে এখানে আমাদের এই উদাহরণে যে মহিলা, সে ভারতীয়, সে কর্মসূত্রে স্পেনে রয়েছে, কিন্তু তার বাবা ওয়াই এই ব্যক্তিটা হচ্ছে স্প্যানিশ। এই ক্ষেত্রে 10ই ডিসেম্বর 1992 এর আগে অবধি বাচ্চাটাকে নাগরিকত্ব দেওয়া হতো না, কারণ তার বাবা ভারতের নাগরিক নয়, মা নাগরিক হলেও হবে না। তখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে যে কেন সেই মহিলাকে কি দোষ করলো, সে তো ভারতের নাগরিক। তো সেইখান থেকে চেঞ্জ করে বলা হচ্ছে যে 10ই ডিসেম্বর 1992 থেকে কোনো বাচ্চা যদি দেশের বাইরে জন্মগ্রহণ করে এবং তার বাবা বা মায়ের মধ্যে কোনো একজন যদি ভারতের নাগরিক হয়, তাহলে সেই বাচ্চাটাকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। ওকে, a person born outside India on or after December 10, 1992 is considered a citizen of India if either of his parents is a citizen of India at the time of his birth. অর্থাৎ তার জন্মের সময় দুজনের মধ্যে কেউ একজন যদি ভারতের নাগরিক হয় তাহলেই দেওয়া হবে। এই জিনিসটাকে আবার চেঞ্জ করা হচ্ছে 3 ডিসেম্বর 2004-এ। সেখানে বলা হচ্ছে এ পার্সন বর্ন আউটসাইড ইন্ডিয়া শ্যাল নট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া বাই ডিসেন্ট। এখান থেকে পুরোপুরি খারিজ করে দেওয়া হচ্ছে, তোমার বাবা ভারতীয় না মা না ভারতীয় কিচ্ছু দেখা হবে না, তুমি বাইরে জন্মগ্রহণ করেছো, অতএব তুমি ভারতের নাগরিক নয়। যতই যদি তোমার বাবা মা দুজনেই ভারতের নাগরিক হয় তাহলেও তুমি পাবে না, কারণ তুমি জন্মগ্রহণ করেছো ভারতের বাইরে। আনলেস এখানে বলা হচ্ছে born outside India shall not be a citizen of India by descent unless his birth is registered at an Indian consulate within 1 year of his date of birth or with the permission of the central government after the expiry of said period. কিন্তু এই ব্যক্তিটা, এই বাবা মা ওয়াই এবং জেড চাইছে যে তাদের বাচ্চা ভারতীয়ই হোক। আমাদের আরেকটা উদাহরণ নিই, এটা হচ্ছে ইন্ডিয়া। বাবা হচ্ছে ওয়াই, সে একজন ভারতীয়, মা হচ্ছে জেড, সেও একজন ভারতীয়। তারা থাকে অন্য কোনো একটা দেশে, সে ইউএসএ তে থাকে, কর্মসূত্রে বা কোনো কারণে ইউএসএ তে থাকে। তাদের একটা বাচ্চা হয়েছে ইউএসএ তে, তার নাম দেওয়া হয়েছে এক্স। বাবা মা চাইলো যে আমার বাচ্চা ভারতীয় হবে, তখন তাকে কি করতে হবে? এই এক্স এর যে জন্মের সার্টিফিকেট, যে সে জন্মেছে সেটা নিয়ে যেতে হবে ভারতের যে রয়েছে দূতাবাস রয়েছে সেখানে। সেখানে গিয়ে তোমার এদের দুজনকে বলতে হবে যে আমি ভারতীয়, আমার স্ত্রী ভারতীয়,
আমাদের বাচ্চাকেও সেই জন্য ভারতীয় বানাতে চাইছি, আমরা তার ভারতীয় নাগরিকত্ব চাইছি, তখন তাকে দেওয়া হবে। তখন সে ডিসেন্ট হিসেবে বা উত্তরাধিকার সূত্রে জন্ম কি পাচ্ছে, ভারতের নাগরিকত্ব পাচ্ছে। কিন্তু যদি এটা না হয় তাহলে সেটা সে পাবে না। এই দিনটার জন্য সময়সীমা দেওয়া হয়েছে 1 বছর, অর্থাৎ তোমার বাচ্চার জন্মের 1 বছরের মধ্যে এটা অ্যাপ্লাই করতে হবে যে আমার বাচ্চা ভারতের নাগরিকত্ব চাইছে। 1 বছর পার হয়ে গেলে আর কারোর হাত নেই, একমাত্র রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের হাত। ফাইনালি যদি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করে এই দম্পতি যে আমাদের বাচ্চার ভারতীয় নাগরিকত্ব চাইছি কিন্তু 1 বছর পার হয়ে গেছে, তখন সেন্ট্রাল গভর্নমেন্ট যদি ভাবে যে দেবে তাহলে দেবে, যদি ভাবে যে দেবে না তো দেবে না। আর কোনো নিয়ম নেই, এটা পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। বোঝা গেল? এটা হচ্ছে উত্তরাধিকার সূত্রে। নেক্সট হচ্ছে বাই রেজিস্ট্রেশন। দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট মে অন, এখানে অনেক কিছু লেখা রয়েছে যেটা অতটা ব্যাপার নয়। এখানে মেনলি যেটা বলা হয়েছে, কোনো একজন বিদেশি, সে বাইরে থাকে, কোনো একটা দেশে থাকে, সে ভারতে এসে ভারতের নাগরিকত্ব অ্যাপ্লাই করতে পারবে। তার বাবাও ভারতীয় নয়, তার মাও ভারতীয় নয়, কিন্তু সেই ব্যক্তিটি বা সেই মহিলাটি দেখলো যে ভারতের কালচার খুব ভালো, তার ইচ্ছে হলো যে আমি ভারতীয় নাগরিকত্ব নেব, সে এসে বাইরে থেকে এসে ভারতের নাগরিকত্ব নিতেই পারে, কিন্তু তাকে রেজিস্ট্রেশন করতে হবে। এবং রেজিস্ট্রেশন মানে কি, একটা ফর্ম ফিল আপ করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে। তো সেই রেজিস্ট্রেশন করে সে ফাইনালি ভারতের নাগরিকত্ব পেতে পারে, কিন্তু তাকে একটা জিনিস দেখাতে হবে যে সে বাইরের যে দেশটা থেকে ভারতে এসছে সেটা লিগালি এসছে, পাসপোর্ট ভিসার সাথে এসছে, ইললিগালি লুকিয়ে লুকিয়ে চলে আসেনি। যদি লিগালি আসে তাহলে সে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করার পরে সেইটা পড়ে যাচ্ছে কার হাতে? গভর্নমেন্টের হাতে। গভর্নমেন্ট সেই রেকর্ডটা দেখতে যাবে, রেকর্ডটা দেখে সেই ব্যক্তিকে বললো বা সেই মহিলাকে বললো যে তুমি 7 বছরের জন্য কি ভারতে ছিলে? যেদিন অ্যাপ্লাই করছো, ধরো আজকে অ্যাপ্লাই করলো, আজকে কত তারিখ, তারিখ ছেড়ে দাও, আজকে হচ্ছে, এটা হচ্ছে 2021 সাল, 2021 সাল, আজকে সে অ্যাপ্লাই করছে। সে ধরো ভারতে এসেছিল 2013 সালে, সে 2013 সালে ভারতে এসেছিল। ফাইনালি সে গিয়ে 2021 সালে অ্যাপ্লাই করতে পারবে। কেন করতে পারবে? কারণ সে 7 বছর ভারতের রেসিডেন্ট হিসেবে ছিল, সে বিদেশি নাগরিক কিন্তু ভারতে ছিল। তাকে গভর্নমেন্ট জিজ্ঞেস করবে যে তুমি যে অ্যাপ্লাইটা করছো তাতে তুমি কি দেখাতে পারবে যে তুমি 7 বছর ধরে ভারতে ছিলে? সে দেখালো যে হ্যাঁ আমি 7 বছর ধরে ভারতে ছিলাম, আমি ভারতে একটা কোম্পানিতে চাকরি করছিলাম। সেই সমস্ত দেখে গভর্নমেন্ট বললো ঠিক আছে, 7 বছর হয়ে গেছে যখন, তাকে রেজিস্ট্রেশন দেওয়া যেতেই পারে। তো এইভাবে যে ব্যক্তিটা পেলো এখানকার সিটিজেনশিপ, সেইটাকেই বলা হচ্ছে বাই রেজিস্ট্রেশন, বা অ্যাপ্লাই করে রেজিস্ট্রেশনের মাধ্যমে পাওয়া নাগরিকত্ব। ক্লিয়ার? নেক্সট হচ্ছে বিটা বাদ দাও, 3 নম্বরটা ইম্পর্টেন্ট। সি, এ পার্সন হু ইজ ম্যারিড টু এ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড ইজ অর্ডিনারি রেসিডেন্ট ইন ইন্ডিয়া ফর 7 ইয়ার। কোনো একজন ব্যক্তি বা কোনো একজন মহিলা কোনো একজন ভারতীয় নাগরিকের সঙ্গে, এক্স একজন ভারতীয় নাগরিক, তার সঙ্গে বিয়ে করলো। ওয়াই নামে একজন ব্যক্তি বা মহিলা, যে কোনো কেউ হতে পারে। যদি ওয়াই যদি মহিলা হয়, এক্স কে পুরুষ হতে হবে, আর এক্স যদি মহিলা হয় তাহলে ওয়াই কে পুরুষ হতে হবে। এটা বুঝে নিচ্ছ আশা করছি। তো ওয়াই একজন বিদেশি নাগরিক, ইউএস এর নাগরিক, সে একজন ইন্ডিয়ানকে বিয়ে করেছে যার নাম হচ্ছে এক্স। এই ব্যক্তি বা এই মহিলাটি ইউএস এর নাগরিক ছিল। তাদের বিয়ে হয়েছে ধরো 2020 সালে। ওয়াই ব্যক্তি বা ওয়াই মহিলা ভারতের নাগরিকত্ব গিয়ে পাবে 2027 সালে, কারণ তাকে অন্তত 7 বছর ভারতে থাকতে হবে। সেম কন্ডিশন, 7 বছর তাকে ভারতে থাকতে হবে এবং দিয়ে দেখাতে হবে যে আমি একজন ভারতীয় নাগরিককে বিয়ে করেছি এবং 7 বছর ধরে ভারতে আছি, অর্ডিনারিলি রেসিডেন্ট রয়েছি। তো তাহলে সে অ্যাপ্লাই করতে পারবে এবং অ্যাপ্লাই করলে সে পেয়ে যাবে ভারতের নাগরিকত্ব। এবার এই যারাই অ্যাপ্লাই করে ভারতের নাগরিকত্ব পেল, তাদের প্রত্যেককেই একটা শপথ নিতে হবে ভারতের অনুগত্য বা ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য একটা শপথ নিতে হবে। এই হচ্ছে ব্যাপার। 4 নম্বর হচ্ছে বাই ইনকর্পোরেশন অফ টেরিটরি। এই জিনিসটা আমরা, এটা খুবই সোজা ব্যাপার, বুঝতেই পারলাম যে কোনো একটা জায়গা ছিল যেটা এতদিন ভারতের অংশ ছিল না, এটা হচ্ছে মূল ভারত, ইন্ডিয়া। কোনো একটা জায়গা কোনো বিদেশি কোনোভাবে আলাদা ছিল,
সেটা বিভিন্নভাবে হতে পারে, উদাহরণ দিলেই বুঝতে পেরে যাবে। সেই জায়গাটা কোনো একটা সময় অ্যাড হয়ে গেল ভারতের সঙ্গে, তাহলে এইখানকার নাগরিকরা কি হবে? ভারত অধিকার করেছে, তাহলে এদের দায়িত্ব ভারতের, তো তারা পেয়ে যাবে ভারতের নাগরিকত্ব। যেমন এখানে করা হয়েছে, দেখো পন্ডিচেরি, পন্ডিচেরি আগে আমাদের মধ্যে ছিল না। ভারত যখন স্বাধীন হয় পন্ডিচেরি ভারতের ছিল না, পরবর্তীকালে ভারতের অংশে পরিণত হয়। যখন অংশে পরিণত হয় তখন পন্ডিচেরির যারা বাসিন্দা তাদের সকলকে ভারতের নাগরিকত্ব দেওয়া হয়েছে। সকলকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে, কারণ তাদেরকে ভারত সেই জায়গাটা নিয়ে নিয়েছে, তাদের কিছু করতে হবে, তো তাদেরকে এইভাবে দেওয়া হতে পারে। ওকে, লাস্ট একটা জিনিস এখানে দেখতে পাচ্ছ, স্পেশাল প্রভিশনস অ্যাজ টু সিটিজেনশিপ অফ পার্সন কভার্ড বাই আসাম অ্যাকর্ড। আসাম চুক্তি, আসাম অ্যাকর্ডের মাধ্যমে কিছু ব্যক্তিকে ভারতের নাগরিকত্ব দেওয়া হয়েছে, এবং তার জন্য একটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে, যেটা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1985। একটু আগেই বললাম, প্রথমেই শুরু করার সময় বলে এসেছি যে এরপরে যখনই নাগরিকত্ব সম্পর্কে কিছু চেঞ্জ করা হবে তখন একটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করতে হবে। তো 1985 সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এখানে কি বলা হচ্ছে, অল পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন হু কেম টু আসাম বিফোর দ্য জানুয়ারি 1, 1966 ফ্রম বাংলাদেশ and who have been ordinarily resident in India since the date of their entry into Assam shall be deemed to be citizen of India from January 1, 1966। এই সময় এখানে একটা ব্যাপার হয়েছিল, এটা একটা বড় ব্যাপার, সেখানে অতটা ডিটেলস আমরা যাব না। একটা ঘটনা জাস্ট মানে একটা ব্যাপার জেনে রাখো যে কিছু ব্যক্তি বাংলাদেশ থেকে এসে আসামে থাকতে শুরু করেছিল, তো তাদেরকে সিটিজেনশিপ দেওয়ার জন্য এই অ্যামেন্ডমেন্ট একটা পাস করা হয়। এইখানে বলা হয় যে যারা 1966 পয়লা জানুয়ারির আগে বাংলাদেশে এসেছে, বাংলাদেশ থেকে আসামে এসে বসবাস করতে শুরু করেছে, তাদেরকে এই আইনের মাধ্যমে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1985 এর মাধ্যমে তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়া হলো। ক্লিয়ার? তাহলে এই আসাম অ্যাকর্ড এই জিনিসটা ছোট করে মনে রাখলে হবে, তার কারণ মেন জিনিসটা যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1985 এ কি ঘটনা ঘটেছিল, কি হয়েছিল, জাস্ট এটা মনে রাখলেই হবে। তো এই অবধি আমরা আজকে পড়বো। নেক্সট ক্লাসে আমরা পরের টপিক বাকি যে অংশটা রয়েছে সেটা দেখবো যে কিভাবে সিটিজেনশিপ চলে যেতে পারে। এতক্ষণ আমরা সিটিজেনশিপ পাওয়ার কথা পড়ছিলাম, এবার আমরা দেখবো যে সিটিজেনশিপ কিভাবে চলে যেতে পারে। তো বন্ধুরা, ক্লাসটা এই অবধি রাখছি। যদি তোমাদের ভালো লাগে, তোমাদেরকে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এমনিতেই অনেকের কাছেই এই সংবিধান ব্যাপারটা একটু গোলমেলে লাগে, অনেকের কাছে একটু টাফ লাগে, তো সেই টাফ ব্যাপারটা যাতে সহজ করে তোমাদের বোঝানো যায়, যেরকম এই উদাহরণ দিয়ে ছবি এঁকে যদি তোমাদের সহজে বোঝানো যায়, তাহলে সেটাই আমার চেষ্টা থাকে সবসময়। যদি তোমাদের এই প্রচেষ্টা ভালো লাগে, একটা কাজ করো প্লিজ, এই ভিডিওগুলোকে শেয়ার করো একটু, অন্তত একবার করে তোমরা সকলে যদি কোনো গ্রুপে গিয়ে, যে গ্রুপগুলো রয়েছে ফেসবুক গ্রুপ বা তোমাদের নিজেদের যদি কোনো গ্রুপ থাকে, একটু শেয়ার করো, তাহলে এই চ্যানেলের ভালো হয়, এবং চ্যানেল যদি বড় হয় তাহলে আমি তোমাদের জন্য আরো বেশি কিছু করতে পারি, যেটা এখন করা সম্ভব হচ্ছে না। তো প্লিজ একটু তোমরা একটু শেয়ার করো, লাইক করো ভিডিওগুলো, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। আর যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ভালো লাগলে। আর দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। নেক্সট দিনের ক্লাসে আমরা বাকিটা আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস।